আসসালামু আলাইকুম। প্রিয় উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশাই করছি। সকল ছিলাই মহান সৃষ্টিকর্তা। মহান সৃষ্টিকর্তা যদি ইচ্ছা করেন, আপনি আমি কর্ম করে গেলে সফলতা অবশ্যই আল্লাহ পাক দিবেন। স্রষ্টার ইচ্ছায় আমাদের সকলকেই দায়িত্ব পালন করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, আপনি দায়িত্ব পালন করেন, কাজ করেন সময় মতন, ফলাফল দেওয়ার মালিক আমি। তাই সকল ফলোয়ার উজ্জ্বল খান আইডির সকল বন্ধুগণ যারাই আছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই সাথে চেষ্টা করছি আপনাদের সকলের সাথে প্রতিদিনই অ্যাক্টিভ থাকার জন্য। কিছুটা সময় হলেও প্রতিদিনের সারাদিনের কর্মযজ্ঞর পরে একটা মানুষের চলাফেরার যে বিষয়টা, খোঁজখবর নেওয়ার বিষয়টা, সেটা লাইভের মাধ্যমেই আমাদের হয়ে থাকে। আজকে দুটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। বিশেষ করে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে নেতৃত্ব দানকারীদের, যারা নেতৃত্ব দিয়ে থাকেন, সেই নেতৃত্ব দানকারীদের বর্তমান অবস্থা। দুটা বিষয় নিয়েই আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত আকারেই কিছু আলোচনা রাখব। যে আলোচনা থেকে আমি মনে করি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের, গ্রাম পুলিশ বাহিনীর দীর্ঘ 230 বছরের দাসত্ব মুক্তির জন্য একটি সময় উপযোগী আলোচনা হতে পারে, যদি আপনারা সকলেই গঠনমূলকভাবে আইনের প্রতি আস্থা শ্রদ্ধা রেখে আপনাদের আলোচনাগুলো যেন থাকে। যে আলোচনা থেকে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন 230 বছরের, এখানে একটাই দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, যাহা মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর গ্রেড নির্ধারণ করা হয়েছে 19তম 20তম। আমাদের এই মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন হলেই গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে, কষ্টগুলো দূর হবে। যে কারণে আইনের প্রতি আপনার আমার আস্থা শ্রদ্ধা রেখে যে কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে, সে জায়গায় সকলেরই সমানভাবে সমান তালে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আরেকটা বিষয়, যে গ্রাম পুলিশ বাহিনীর নেতৃবৃন্দদের মধ্যে লাল মিয়া আমাদেরই গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য ছিল। সে যে কোনো একটি, হয়তোবা সে বা তারা 7-8 জন ব্যক্তি, এখন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ জেল কাস্টডিতে আছে, যা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য খুব একটা ভালো কিছু সংবাদ নয়, খুবই কষ্টের সংবাদ। এখন আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বিভিন্ন ধরনের কমেন্ট করি।
তো আমি সেই মানুষদের, সেই ভাইদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি বারবারই, যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি ইচ্ছা করলে যে কোনো কিছু লিখতে পারি না, একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা হলো, আমি রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিতে পারি না, এবং এমন কোনো গুজব ছড়ানোর মতন কোনো পোস্ট আপনি দিতে পারি না যেটার কোনো সত্যতা নেই। বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে। তো আশা করি বর্তমান গ্রাম পুলিশ বাহিনীর প্রতিটা সদস্যই সচেতন। তারা রোকন আহমেদ ভাই, আপনি যে কমেন্টটা করেছেন, মাঝপথে থেমে গেলাম, যে প্রতিটা সালই গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের, কিন্তু হয় না কেন ভাই? আসলে ভাগ্য পরিবর্তন কি একা একা হবে, না পরিশ্রম আপনাকে সৌভাগ্যটা এনে দেবে? তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য, স্বপ্ন পূরণের জন্য আমার যে ভূমিকাটা, সেটা কি আমরা সঠিকভাবে পালন করতে পারছি কি না? আপনি একটি ইউনিয়ন পরিষদে আছেন, একটি ওয়ার্ডের দায়িত্বে আছেন, সেখানে আপনি কতটুকু সফল, এবং সে জায়গা থেকে আপনার কার্যপরিধি, আপনি যে কাজ সারাদিন করছেন এই সরকারি পোশাক পরে, সেগুলো আপনি একটা প্রমাণস্বরূপ একটা ছবি রাখুন, একটা ভিডিও রাখুন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনার কর্মযোগ্যটাকে প্রচার করুন। যত প্রচার হবে ততই গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কথাগুলো প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাবে, ভাইরাল হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা শুধু খেতে পাচ্ছি না এই মর্মেই বেশিরভাগ যেই লেখাগুলো লেখি। আর ম্যাক্সিমাম কথাগুলো কিন্তু আমাদের যখনই ভাগ্যের উন্নয়নের বিষয়টা আসে, যেমন ধরেন সবাই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকে, কিন্তু আমরা গ্রাম পুলিশ সদস্যরা শুধুমাত্র জাতীয়করণ পাচ্ছি না, এবং একে অপরের বিরুদ্ধে আমরা যে আলোচনায় মগ্ন হয়ে থাকি, এবং একজন যদি আপনাকে সঠিক একটা রাস্তা দেখায়, তার বিরুদ্ধে আপনার অবস্থানটা হলো কমেন্টে যে, বা আপনার একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে আপনি আরেকজন গ্রাম পুলিশকে হেয় প্রতিপন্ন করে কমেন্ট করছেন। তো আপনার কমেন্টটা এমন না হয়ে হয়তোবা হওয়া উচিত এমনটাই, যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যই আমরা একটি মাত্র দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। এই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের যে মহামান্য হাইকোর্টে ঐতিহাসিক রায় দিয়েছে, সে রায়টি দ্রুত বাস্তবায়ন আমরা চাই। এ মর্মে আদালতে যে কার্যক্রমগুলো আছে সেটা করার জন্য অর্থের প্রয়োজন আছে। তো আমরা কতটুকু সেটা পালন করতে পেরেছি, এটা নিজের বিবেককে প্রশ্ন করলেই কিন্তু সব কিছু হয়ে যায়। তো এই দায়িত্বটা খালি উজ্জ্বল খানের একার নয়। উজ্জ্বল খান কী কাজ করছে, থানায় যাচ্ছে, সব আপডেট উজ্জ্বল খান তুলে ধরবে। শুধু উজ্জ্বল খানেরটাই দেখবেন না, আপনারটা কি উজ্জ্বল খান দেখবে না? সবাই দেখবে না? আপনিও তো দায়িত্বে আছেন। আমরা যে গ্রাম পুলিশ বাহিনীর এই যে অনেক আইডিয়া আমি দেখি যে সিভিল পোশাকে তারা এসে গ্রাম পুলিশ নিয়ে আলোচনাগুলো করে, যে কথাগুলো বলে গ্রাম পুলিশের বিরুদ্ধেই বেশিরভাগ কমেন্টগুলো থাকে, সেখানে পরবর্তীতে দেখা যায় সে একজন গ্রাম পুলিশ সদস্যই। তো আমরা গ্রাম পুলিশ সদস্য হয়ে গ্রাম পুলিশ বাহিনীর বিরুদ্ধে, গ্রাম পুলিশ সদস্যর বিরুদ্ধে আলোচনাটা আমরা ফোনে করে নিতে পারি, ভাই আপনার এটা ভুল হয়েছে, এটা আপনি না করে এভাবে করেন। সেখানে একটা সুশৃঙ্খল বাহিনীর প্রতিচ্ছবি আমাদের প্রকাশিত হবে। তাই আমি সকলের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আন্দোলন, ওই কর্ম কি কর্মবর্জন করেন, কর্মবিরতি দেন, এই যে খালি শুধুমাত্র আমাদের এই যে আলোচনাগুলো থাকে, যেগুলা মানে রাষ্ট্রের বিরুদ্ধ অবস্থান নেওয়ার মতন একটা কমেন্টগুলো থাকে। তো আমি আশা করব, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা এই জায়গা থেকে অন্তত
একটু হলেও সরে আসবেন। আমাদের প্রতিটা কমেন্ট যেন হয় রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিনয়ের সাথে, যে আমাদের বিষয়টি দ্রুত বাস্তবায়ন করুন এবং আমাদের বিষয়টা আপনারা দেখেন, আমাদের এই রায়টা দ্রুত শেষ করে, এই বাহিনীর প্রয়োজন আছে যদি মনে করেন তাহলে দ্রুত এটা শেষ করে দেন। শেষ করে আপনারা আমাদেরকে বলেন যে 6 মাস পরের থেকে আমরা এটা বাস্তবায়ন করব, আর কোনো নেই, আমরা ওই 6 মাস খেয়ে না খেয়ে আমরা কষ্ট করে পার করব। কিন্তু আসলে অনির্দিষ্ট সময়ের জন্য আমরা কিন্তু কষ্টে আছি, অনেক কষ্টে আছি। হ্যাঁ, সুমন কুমার দাস, জি ভাই আলহামদুলিল্লাহ বেঁচে আছি। অসুস্থ ভাই, বেশি ভালো না, তারপরও স্রষ্টার কাছে, সৃষ্টির কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আর কি। রাজা মল্লিক ভাই ধন্যবাদ, সুন্দর একটি কমেন্ট করেছেন। রাষ্ট্রের কর্মচারী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের রায়ের প্রতি সকলের যে শ্রদ্ধাশীল হওয়া উচিত, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, এইভাবেই কমেন্টটা করেছেন। যেহেতু হাইকোর্টের অধিকারের জন্য একটি মামলা করেছিলাম, সেই মামলার রায় আমরা এনেছি। যেহেতু সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষ আপিল করে, আমাদের দরকার আমাদের দক্ষতা দিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হয়ে সেই আপিলটি শেষ করে আমাদের পক্ষে রায়কে আনতে, যা যা করণীয় তাই তাই করতে। ধন্যবাদ ভাই। আসলে কমেন্ট সব দ্রুত চলে যাচ্ছে, যে কারণে হয়তো বা সম্পূর্ণ পড়তে পারিনি। অনেক সুন্দর। আটারবাড়ি ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ সদস্য। ভাইজান, কেউ কাউকে দেখতে পারে না এমন নয়, আমি সকলকেই দেখতে পারি। আর উজ্জ্বল খানের মানে ইতিহাসটা একটু ঘেটে দেখবেন, আমি সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সর্বোপরি আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল আন্দোলনকে বয়কট করে দিয়ে 17 সালে কিন্তু রিট করেছি, এবং রিট মামলাটা নিয়েই কিন্তু আমি পড়ে আছি। এবং রিট মামলার রায় হয়েছে ইনশাল্লাহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবাই এখন পর্যন্ত সর্বোচ্চ আদালতকৃত স্বীকৃত প্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য, রাষ্ট্রের 19তম 20তম গ্রেডের কর্মচারী। আমরা অবশ্যই 100% দাবিদার। সে জায়গা থেকে রাষ্ট্রপক্ষ এটা বাস্তবায়ন করতে অপারগতা দেখিয়েছেন নাকি? দেখিয়েছেন। তাদের আইনের যে ল আছে, যে আপিল করতে পারে, সেই আপিল করে সময় ক্ষেপণ করছে, অর্থাৎ সময় নিচ্ছে, যেটাকে আইনি ভাষায় বলা হয় হলো সময় ক্ষেপণ করা। সময় নিচ্ছে তারা। ইতিপূর্বে দেখেছেন রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিয়েছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। কারণ একটা পক্ষ সময় চাইলে তাকে সময় দিতেই হবে, এটাই আইনের ল। সাইফুল ইসলাম ভাই, আসলে শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত সকলেরই, কিন্তু আসলে হতে পারছি না একটাই কারণ, তাহলে রেস্ট নিতে হবে। আর রেস্ট নিতে গেলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে চাওয়া পাওয়ার বিষয়গুলো আছে, সেই বিষয়ের কথাগুলো চলে আসে। তো হজরত ভাই, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি। অবশ্যই হজরত ভাই, অবশ্যই দরকার। যেমন আগামীকাল ঢাকায় যেতে হবে, আমি শারীরিকভাবে ততটা সুস্থ নয়, এবং একটি টাকাও আমার পকেটে এখন পর্যন্ত নেই যে কালকে আমি ঢাকায় যাব। মেন কথা হলো, আপনার মামলার পিছনে প্রতি সপ্তাহে যে আইনজীবীদের সাথে দেখা করাটা, এটা হলো আমাদের দায়িত্ব, এবং সেকশন দিয়ে সব জায়গায় যা যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করা। এখন 17 সাল থেকে ভাই 25 সাল রানিং, কতটা সম্ভব বলেন তো ভাই? আর পারছি না আমি। এখন
আপনারা যদি আপনাদের দায়িত্ব মনে করে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। আর যদি আপনাদের দায়িত্ব না মনে করেন, শুধু সংবাদের অপেক্ষায় থাকেন, তাহলে হয়তোবা আরও অনেক সময় আপনাদের অপেক্ষা করতে হবে ভাই। আমার করার কিছু নাই। কারণ আপনার মতন আমিও সর্বোচ্চ আদালতে একজন বিচার প্রার্থী। হয়তোবা 47,000-এর রায়টা আনতে পেরেছিলাম একটি এফিডেভিটের মাধ্যমে। সেটা গ্রাম পুলিশ বাহিনীর জন্য কতটুকু মঙ্গলজনক হয়েছে, এবং আজকে যারা এই বাহিনীতে নিয়োগ নিয়েছে তারা পজিটিভটা ভেবেই কিন্তু নিয়োগটা নিয়েছে, এই বাহিনীতে চাকরিতে ঢুকেছে, এসেছে। তো ওয়ালাইকুম সালাম রাকিব। শরীর অবস্থাটা বেশি ভালো না, এবং আয়াত খান আলহামদুলিল্লাহ ওই পাশে ওই যে কথা বলতেছে। আল্লাহ পাক আপনার শরীর সুস্থ করুক, দোয়া রইল। সমেশ রায়, গ্রাম পুলিশ, ভাই সবুরে মেয়া ফলে। অবশ্যই সমেশ রায় ভাই বা দাদা, সবুরে অবশ্যই মেয়া ফলে, সেটা দীর্ঘদিন বা ইতিপূর্বেও আমরা কিন্তু এর প্রমাণ পেয়েছি, অনেকবারই পেয়েছি। অবশ্যই আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা ধৈর্য না ধরলে হবে না ভাই। যে কোনো কাজেরই আপনার সময়, এই যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের 14 সাল থেকে আমার এই পথযাত্রা শুরু। এ বাহিনীকে নিয়ে অনেকে কমেন্টে একটা পোস্টে নাটক শুরু, এই প্রথম নাটক, এই এই মানে কত ধরনের যে কথাগুলো হয় যা বলার ভাষা নাই ভাই। আসলে মনে এটুকুই বলি যে আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান দেখ। স্বাধীনতা যেমন একদিনের নয়, এক মুহূর্তের নয়, তো গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের যে মিশনটা সেটা দীর্ঘদিনের। আর সেটা ইচ্ছা করলেই আমি একদিনে, এক সপ্তাহে, এক মাসের মধ্যেই পরিবর্তন করে ফেলবো, এরকম সুপার ম্যান, সুপার মানুষ আসলে পৃথিবীতে আছে কিনা, যেটা আমরা গল্প কাহিনীর মধ্যে পাই, সেটা এরকম সম্ভব কিনা আমি জানি না। কোনো একদিন সফলতা আসবে। ধন্যবাদ সমেশ রায়। এমডি মানিক ভাই, আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি আপনাদের দোয়ায়। রফিকুল, আমি আমার অধিকার চাইতে পারবো না, চাইতে গেলেই তালবাহানা। আমরা সবাই সমালোচনায় ব্যস্ত, আমাদের এই চরিত্র পাল্টাতে হবে। আমাদের নেতৃত্ব দানকারী নেতারা সবাই একে অন্যের দোষ খুঁজে বেড়াই, আমরা নিজের দোষ নিয়ে কখনো ভাবি না। কত সঠিক। আমরা এখনো একতাবদ্ধ হতে পারি নাই। একজনের বিপদে আরেকজন হাসি। চোখ রাঙানি দেখতে দেখতে ভীতু হয়ে গেছি, আমাদের মনোবল হারিয়ে গেছে, আমাদের ভিতরে দুর্বলতাটাই বেশি কাজ করে। আমরা কখনো ভেবে দেখি নাই যে আমাদের ভাগ্যের উন্নতি আমাদেরই করতে হবে। সেটা কার দ্বারস্থ হয়ে কারো সহযোগিতায় হতে পারে সে বিষয়টা। ধন্যবাদ ভাই ভাবার জন্য, বোঝার জন্য। তো আপনি যে কমেন্টটি করেছেন সেখান থেকে দেখেন, হয়তোবা এটাই উপলব্ধি আসে আমরা শুধুমাত্র একে অপরের গিবুদ নিয়েই ব্যস্ত আছি। কথা সঠিক।
এখন আসেন মূল কথায়। প্রতিটা নেতৃবৃন্দ যারা আছে সকলের প্রতি সম্মান রেখেই তারা সবাই কিন্তু বেতন বৃদ্ধি, কিছু বাড়ুক, কিছু উন্নতি হোক, এমনটা তাদের দাবির বিভিন্ন আবেদন বা বিভিন্ন নিবেদনের মধ্যে আমরা পেয়েছি। আর উজ্জ্বল খান শুধুমাত্র একটি দাবি নিয়ে আছে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন। এখন আসেন, আপনার দাবি কোনটা? এখন আমি অন্যের দোষ খুঁজব না, আপনার দাবি কোনটা? যদি দাবি জাতীয়করণ হয় তাহলে অবশ্যই আদালতের কাজটা আমাদের শেষ করতে হবে, এটা তো সঠিক। যেখানে আমাদের নেতৃবৃন্দ সকলকেই একে একে আমি এই আদালতমুখী করেছি এবং আদালতের বিষয়টি সকলেরই জানা। এখানে আমার আর কি করণীয় আছে বলেন? তা না হলে আপনার কমেন্ট থেকেই আমি যতটুকু বুঝলাম, আমি যেটা মনে করি, ধরেন হয়তোবা আমি ব্যর্থ, তাদের মন রক্ষা করতে পারিনি, সেক্ষেত্রে এই দায়িত্বটা আপনার মতন একজন বিচক্ষণ ব্যক্তির হাতে আমি দিতে চাই। দায়িত্বটা নেন এবং মামলাটা শেষ করুন। আমার দায়িত্বটা যতটুকু ছিল আমি চেষ্টা করেছি। আমারও ইউনিয়ন পরিষদ আছে, আমি একটা ইউনিয়নের কমান্ডার, আমার একটি পরিবার আছে। তো আপনারা যারা মনে করছেন আমি 17 সাল থেকে না 14 সাল থেকে এই বাহিনী নিয়ে কাজ করেছি, বিভিন্ন এই বাহিনীর কষ্টের সময়গুলো, কাজের সময়গুলো, তার পরিবারের অসহায়ের সময়গুলো, রাজা মল্লিক ভাই, সব কিছুর ক্লিয়ার বিষয়গুলো কিন্তু অনলাইনে করা সম্ভব হয় না। তবে একটি কথাই বলবো, আপনারা জেনে বুঝে, আইনজীবী আছে এবং আপনারা সকলের কাছে, কারণ এই মুহূর্তে অর্থ ছাড়া, কারণ আমি তো এক কথাই বললাম আমার কাছে অর্থ নাই ভাই, আমি কালকে ঢাকা যেতে পারবো না, আমি অসুস্থ, আমি এতদিন নিজের গতিতে চলেছি, যদি আপনারা আমাকে চালাতে পারেন আমি যাব, তাছাড়া পারবো না ভাইয়া। প্রয়োজন ক্ষেত্রে আপনারা যে মামলাটা শেষ করেন, আমাদের আইনজীবীও চেনেন, সবই চেনেন, আমি পারলাম না, আপনি যেতে পারেন, আপনি যে জানুন বুঝুন কোথায় কি লাগে একটু দেখেন। সবাই সকলের কাছেই আমার অনুরোধ, আমার প্রতি আপনাদের যার যেই ধারণাই হোক না কেন, হয়তোবা আমি ব্যর্থ, আপনারা মনে করতে পারেন, হতেই পারে আপনাদের কাছে আমি ব্যর্থ, কিন্তু এই বাহিনীর এই ঐতিহাসিক রায়টা হয়তোবা আমি আনতে পেরেছিলাম। আর আনার পরে আপনারা কতটুকু উজ্জ্বল খানের পাশে দাঁড়িয়েছেন, কতটুকু কি করতে পেরেছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনারাই। তো এখন পর্যন্ত এক কথায়, এখন পর্যন্ত আমি উজ্জ্বল খান আর পারছি না ভাই, আমি দৌড়ঝাঁপ করতে যেই শক্তিটা আমার প্রয়োজন সেই শক্তিটা আমার নাই ভাই। কারণ ঢাকা গেলে যাব আর আসবো, রাতে যদি বুধবারে আপনারা জানেন যে 1-2 দিন থাকাও লাগে, তো যদি যাই আর আসি 2000 টাকা চলে যায় ভাই, যাব আসবো 2000 টাকা চলে যায়। তো আসলে একটা মানুষের ক্ষেত্রে সেটা কতদিন সম্ভব? প্রতি সপ্তাহে কিন্তু আমাদের মামলাটি, যেমন ধরেন ডিসেম্বর মাসের 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ ছিল, 1 তারিখে ছিল বন্ধ, তো 2 তারিখে কোর্ট খুলেছে। এখন আবার প্রতি সপ্তাহে যাইতে গেলে এবং সেকশন সব মিলে একটা খরচা লাগে ভাই, এবং আরও কিছু খরচার বিষয় আছে যেগুলো আমি অনলাইনে বলতে পারছি না। তবে আদালতের কাজগুলো করতে গেলে অর্থর প্রয়োজন আছে, সেটা আমার নাই ভাই। আপনারা আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেন, আপনারা মামলাটা চালান। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমি যতটুকু পেরেছি আপনাদের এনে দিয়েছি, আইনজীবী রেখে দিয়েছি, সব কিছু আছে, রেডি আছে। আপনারা একটু বাকি যে কাজগুলো সেগুলো একটু তদারকি করে শেষ করেন। সেটা একটু আপনারা অর্গানাইজ করে শেষ করেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমি আর পারছি না। আর লাল মিয়ার বিষয়ে যে কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন এখন করতে হচ্ছে, কারণ অনেক টাইমেই আপনারা ফোন দিয়ে বা বিভিন্ন
লাইভে বা বিভিন্ন কমেন্টে লাল মিয়ার বিষয়ে যে কথাগুলো আপনারা লেখেন, আপনারা একটু সাবধানে লিখবেন। এতে কিন্তু লাল মিয়ারই ক্ষতি হচ্ছে, কারণ লাল মিয়ার নিয়ে যদি কোনো লেখালেখি হয়, সেখানে একটা বিষয় থাকে যে সে যে একটা আন্দোলন গড়ে তুলেছিল, সেটা যে রাষ্ট্রের বিরুদ্ধে, যেটা রাষ্ট্র বিবেচনা করেছে। আর একটা দুইটা না, বেশ কয়েকটা মামলা হয়ে গেছে, যা তো সে মানুষটারও বেরিয়ে আসতে হবে এবং মামলাগুলো থেকে জামিন পেতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আলোচনা সমালোচনা না করাটাই সবচাইতে বেস্ট। আমি সকলের বিচক্ষণতার সাথে আপনারা বিবেচনা করে দেখবেন। এতে আপনার আমার কারণে আমরা উপকার করতে পারছি না, ওই লাল মিয়ার পরিবারের পাশে কেউ দাঁড়াতে পারছি না, টাকা পয়সাও দিতে পারছি না, কেউ যেয়ে কিন্তু তার খোঁজ খবর নিচ্ছি না। কিন্তু তারপরও আমাদের একটা কমেন্টে, আমার একটা পোস্টের কারণে যদি তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এই দায়ভারগুলো কে নেবে ভাই? মামলাগুলো হয়েছে কিন্তু ফেসবুক কেন্দ্রিক বিষয় নিয়ে। ফেসবুকে সে যে পোস্ট করেছে সেটা ছিল উস্কানিমূলক, এই মর্মেই কিন্তু রাষ্ট্রবিরোধী মামলা হয়েছে। আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে আজকের লাইভে বললাম, কারণ যদিও লাইভে এত কথা বলা ঠিক নয়, অনলাইন এটা একটা রেকর্ড কিন্তু আজীবন। আমি উজ্জ্বল খান মরে যাব, পৃথিবী আমার 14 গোষ্ঠী চলে যাওয়ার পরেও কিন্তু এই রেকর্ডটা ইচ্ছা করলে বের করতে পারবে, থাকবে। তো যে কারণে আপনাদেরকে বারবারই বলছি যে আজকে যেমন পটুয়াখালী জেলায় এখন লাল মিয়া আছে, পটুয়াখালী জেলায় কালকে তার শুনানি, পটুয়াখালী থেকে আবার নেত্রকোনা নিয়ে যাবে। এবং আজকে লাল মিয়ার ওয়াইফ, আমি যে আইনজীবী দিয়েছিলাম আপনারা জানেন, ঢাকা জজ কোর্টের এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের ব্যারিস্টার আইনজীবী হাসান ভাই, নাইম হাসান, তার কাছ থেকে লাল মিয়ার পরিবার আজকে এনওসি নিয়ে গেছে। কারণ তারা চাচ্ছে অন্য আইনজীবী দিয়ে করাবে, যে কারণে আমাকে হাসান সাহেব জানানোর পরে এবং লাল মিয়ার ওয়াইফের সাথে কথা বলে এনওসি দিয়ে দেওয়া হয়েছে, যে তাদের ইচ্ছাকৃত তারা যেখানে করতে চাচ্ছে। আমি যাকে দিয়েছিলাম মামলাটা, সে ছিল গ্রাম পুলিশের এই রিট মামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন আইনজীবী, যিনি এই গ্রাম পুলিশের মামলার ফাইলটির পিছনে অনেক শ্রম, অনেক মেধা তার আছে, পল্লব স্যারের জুনিয়র। তো একটা কথাই বলবো, সেই হাসান সাহেবের কাছ থেকে এনওসি আজকে নিয়ে গেছে। এখন কতটুকু সফলতা আনবেন, যেমন হাসান সাহেব বলেছিল যে আমি 5-6 মাসের মধ্যে, 5-6 মাস লাগবে, তারপর আমি জামিন চাইতে পারবো। আর জামিন চেয়ে যদি তার জামিন না করাতে পারি, তাহলে আমার এটা চাই লাভ নেই। তো যে কোনো আইনজীবী হয়তো বা তাদেরকে দেখাইছে তার আগেই জামিন করতে পারবে। তো জামিন যদি করতে পারে আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, এই আইনজীবীর চাইতে আরও কেউ প্রভাবশালী থাকতে পারে, বহুত আছে। সেখানে তারা তাদের মন মতন জায়গায় নিয়ে গেছে। আমি মন থেকে আমি দোয়া করি যে তার দ্বারাই যেন সফলতা আসে। এবং এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে আমার গ্রাম পুলিশ ভাইদেরকে আমি নিশ্চিত করলাম যে লাল মিয়া পর্ব পর্যন্ত, লাল মিয়ার আইনি সেবা দেওয়া পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে, কারণ নিজের কাছ থেকে তার যে রিমান্ড শুনানি হয়েছে, সেই শুনানিতে কিন্তু আইনজীবী ছিল এবং সে ওই মুহূর্তে 10,000 টাকা চেয়েছিল। তো আমি আমার জায়গা থেকে দিয়েছিলাম, সে টাকা কিন্তু আমাকে কেউই দেয়নি, বা কেউ 10,000 টাকা দিয়েছি মানে যদি 10টা টাকা দিয়ে আমাকে বলতো 10 টাকা দিলাম আপনার দেন, বা হেল্প করলাম, কেউ করে নাই। এবং লাল মিয়ার ওয়াইফ বলেছিল যে বাড়িতে এসে আজকে ফোন দেবে, কথা বলবে, আর তার কোনো ফোন পাইনি এবং কথা হয়ও নাই। দেবে না দেবে তার ব্যাপার, সমস্যা নেই, আল্লাহ ভরসা। তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, দেখা যাক। এখন তারা তাদের আইনজীবী দিয়ে দ্রুত করাতে বলে, আলহামদুলিল্লাহ।
রাজ্জাক ভাই ধন্যবাদ। সবাই খালি মামলার নাম্বার জানতে চায় সহযোগিতার। আপনার কথা 100%-এর মধ্যে 1000% সত্য। নদীর ঢেউ দেখে মাঝ নদীতে তরি ডুবানো যাবে না, শক্ত হাতে হাল ধরতে হবে, পারে যান ডুবে যাবে, আল্লাহ ভালো জানে। সুলতান ভাই, আসলে আপনি যে কথাটা বলেছেন, শক্ত হাতে এ পর্যন্ত গ্রাম পুলিশের স্বপ্নটি ধরে রেখেছিলাম ভাই। এখন আমার জীবন বাঁচে না ভাই, আমি ঠিক মতন ওষুধ কিনে খেতে পাচ্ছি না। প্লাস এই অসুস্থ শরীর নিয়ে আমি ঢাকা যেতে প্রস্তুত, কিন্তু ঢাকা যাওয়ার ভাড়ার টাকাটাও আমার নাই ভাই। তাহলে আমি কি করে যাব বলেন, আপনারাই বলেন। আপনারা বলতেছেন হাল ধরে শক্ত করে ধরে রাখার জন্য। এখন আমার কাছে যদি যাওয়ার ভাড়ার টাকা না থাকে, আসার ভাড়ার টাকা না থাকে, খাওয়ার টাকা না থাকে, আমি কি করে ঢাকায় যাব? ঢাকায় গেলে কোর্টে আসলে ভাই যেখানে যাব সেখানে কিন্তু একটা টাকা খরচা হয়, সেই টাকাটা আমি কই পাবো ভাই? এই কারণেই সুলতান ভাই বলতেছেন যে মাছদরিয়ায় হাল ছেড়ে দেওয়া যাবে না, বা সবটাই বুঝতেছি ভাই, কিন্তু অর্থই তো সকল অর্থের অনর্থের মূল। অর্থের কারণেই তো পারা যাওয়াটা এতটা সহজ আমার কাছে। সহজ জিনিসটাই কেন যেন এখন মানে সময় যত করেছে ততটাই কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। আমি তো পারছি না ভাইয়া। আমি আমার পরিবার নিয়ে তো আমি পারছি না ভাই। অনেকে তো আশা দেয় ভাই মেসেজ চলে যাবে, এটা হবে ওইটা হবে। না ভাই, মেসেজ আসে না ভাই। অনেক ফোন আসে ভাই, বলতেছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ। আমি শুক্রিয়া আদায় করি, যে যেভাবেই বলুক না কেন। হ্যাঁ ভাই দেবো, পাঠাই দেবো, এই যে মেসেজ চলে গেছে। মেসেজ আর আসে না ভাই। যাই হোক, যে যেটাই বলুক, হয়তো আমি আর পারছি না ভাই। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। তবে আমার দাবি রইল মামলাটা আপনারা শেষ করবেন। আপনাদের কাছে জোর হতে আমি অনুরোধ করছি, আপনারা মামলাটা শেষ করবেন। আমি পারছি না আর। জানি না কে ফোন দিচ্ছে, কেন ফোন দিচ্ছে আমি জানি না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। রুবেল রানা ধন্যবাদ ভাই। 2 টাকাও কেউ দেবে না, সব ভণ্ডামি। যাই হোক, আসলে ভাই আমরা রুবেল রানা ভাই চাকরিটা করবো বিধায়ী চাকরিতে এসেছি, এবং এই বাহিনীর পিছনে এই যে ঐতিহাসিক রায়টি, কারণ আপনার চাকরি কত সালে জানি না, ঐতিহাসিক রায়টা আমি আনতে পেরেছি। এখন যে বেতনটা পাচ্ছেন না, সেটাও তৎকালীন মন্ত্রীর কাছ থেকে আনতে পেরেছি ভাই। গ্রাম পুলিশের এ পর্যন্ত যতটুকু সফলতা, সেখানে ছোঁয়া উজ্জ্বল খানের আছে। যে কারণে আমি চাকরি ছাড়ার জন্য ভাই করি নাই, চাকরি ছেড়ে দেব সেই চিন্তা করে আমি নিজের বাবার সম্পদ নষ্ট করি নেই। চাকরি তো আমি করবই ভাই, চেষ্টা যতটুকু আছে চেষ্টাও করে যাব।
আপনি না এগিয়ে আসলে আপনি মনে করেন না যে উজ্জ্বল খান চুপ করে বসে থাকবে। হ্যাঁ, উজ্জ্বল খানের অর্থ নাই, 15 দিন পরে যাব। এই সপ্তাহে পারলাম না, আগামী সপ্তাহে চেষ্টা করবো যাওয়ার জন্যে। আগামী সপ্তাহে পারবো না, তারপরের সপ্তাহে যাব, ফোনে যোগাযোগ করব। আমি আমার চেষ্টার জায়গা থেকে আমি কখনোই থেমে যাব না যতক্ষণ মৃত্যু না হয়। কারণ কি তা জানেন? কারণ ন্যায্য অধিকার পাওয়ার জন্য আইনি যে যুদ্ধটা শুরু করেছি, সেটা এত তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দেব ভাবলেন কি করে? রুবেল ভাই, আপনি বিদেশ চলে যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গ্রাম পুলিশ বাহিনীর ইউনিয়ন পরিষদ পর্যন্ত একজন কমান্ডার, তারপরে কিন্তু কোনো উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা নেই। আমাদের নিয়োগ কর্মকর্তা আছে। তো গ্রাম পুলিশ বাহিনীর যদি আমি বা আপনি কেউ ওই উপজেলা ভিত্তিক একজন কর্মকর্তা থাকতো, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, সেখানে সে বলতে পারতো, যেমন আপনি বললেন চাকরি ছেড়ে দেন, রিজাইন দেন, আমি দেব। আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার সমস্যা, আপনি জানাইলেন। কিন্তু আমি ভাই চাকরি ছাড়বো না। চাকরি যদি ছাড়তাম তাহলে বাবার অর্থ সম্পদ নষ্ট করতাম না ভাই। আমি এটা শেষ, আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি হয়, হয়তোবা আমার চাকরির রিটায়ারমেন্টের সাল হলো 2040 সাল। তো এই সময়টা যদি আমি বেঁচে না থাকি, তার আগেও যদি মারা যাই, মারা যাওয়ার আগ পর্যন্ত আমার চেষ্টা থাকবে মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়ন দেখে যাওয়ার। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন ভাই। রুবেল ভাই ধন্যবাদ। কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দর সাথে কথা হচ্ছে, বারবারই কথা হচ্ছে, কিন্তু আশা অনুরূপ কোনো কথা এখন পর্যন্ত সেভাবে তারা দেয়নি আমাকে। সব কথার শেষ কথা একটা কথাই বলতেছে, এই যে বেতন চিঠি হয়ে যাচ্ছে, বেতন বৃদ্ধি হইতেছে, কিছু ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হইতেছে, এরকমই বলে। কিন্তু বলতেছে না যে মামলা চালাইতে উজ্জ্বল এই ব্যবস্থাটা আমরা নেতৃবৃন্দ প্রতি জেলায় আছে, আমাদের নেতা সেই জায়গা থেকে প্রতি জেলা থেকে তোমার এই টাকাটা আমরা কালেকশন করে দিছি, বা আমরা নেতা এই কজন আছে, এই নেতা এত টাকা দিলাম। দেখেন ভাই, রবুল ভাই সবই বুঝতে পারছি। কারণ আপনি কত সালে চাকরি নিচ্ছেন আমি জানি না, তবে ভিক্ষা করে খেতে হবে। তবে একটা জনগোষ্ঠীর কে ন্যায্য অধিকার পাওয়া দেওয়ার জন্য এবং তাদের অধিকারটাকে ছিনিয়ে আনার জন্য আমার চেষ্টা, আমি সফলতা অবশ্যই পেয়েছি মহামান্য হাইকোর্টের মাধ্যমে। আমি উজ্জ্বল খান মরে গেলেও, আমি ভিক্ষা করে খাইলেও এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না ভাই। একটা বাহিনীর ইচ্ছা করলেই আপনি কেউ বিলুপ্ত করে ফেলতে পারবে না। এটা একটা বাহিনীর ইতিহাস। তো 2014 সালের পর থেকে এই সময়ে, 2014 সালে একজন মহলাদারের বেতন ছিল 1400 টাকা, তাকে জানেন? একজন দফাদারের বেতন ছিল 1600 টাকা। সেখান থেকে আপনার দেখেন 6500, 7000, এটা কিছু না, এখনকার বাজারে কিচ্ছু না এটা। কিন্তু এ পর্যন্ত এসেছে, সেই সাথে মহামান্য
হাইকোর্ট থেকে ঐতিহাসিক রায় আমরা অর্জন করতে পেরেছি, যেই রায়ের মাধ্যমে একমাত্র গ্রাম পুলিশদের দলিল এগ্রিমেন্ট এখন আদালতের রায়, যেখানে বলা আছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 19তম 20তম গ্রেডের কর্মচারী হিসেবে আদালত স্বীকৃতি দিয়েছে আমাদের। তারপরে কিন্তু রাষ্ট্রপক্ষ আজ পর্যন্ত কোনো অর্ডার করিয়ে নিতে পারে নাই, করাইতে পারে নাই যে না এ রায় বাতিল, এটা হবে না, গ্রাম পুলিশ বাহিনী জাতীয়করণ পাবে না, 19তম 20তম গ্রেড হবে না, এই মর্মে একটা কলম আজ পর্যন্ত এই রায়ের পরে রাষ্ট্রপক্ষ তাদের দলিলে তারা নিতে পারে নাই। তারা আপিল করে বসে আছে, আশা রাখি অবশ্যই অবশ্যই আপিল ডিভিশনেও রাষ্ট্রপক্ষ পরাজিত হবে, 100% পরাজিত হবে এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ মনের ভাই, পটুয়াখালী। আবুল বাসার ভাই, বেতন বাড়ানোর ব্যাপারে আমি কোনো তদবির বা কোনো কিছুই করি না, আর বেতন বাড়ার ব্যাপারে আমার কোনো রকমই কোনো ধারণাও নাই, এমন কোনো সংবাদও আমার কাছে নাই। আমি দীর্ঘদিন যাবৎ এক দফার দাবিতে, আপনারা জানেন আমার আইনিরা ভাবে যে আন্দোলনটি, আইনিভাবে যে আমার চেষ্টাটি, আমাদের চেষ্টাটি, সেটা কিন্তু আমি অব্যাহত রাখার চেষ্টা করছি। তাছাড়া কোনো বেতন বৃদ্ধির ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই। আপনারা বেতন বৃদ্ধির ব্যাপারে আমাকে কোনো কমেন্ট বা জানার জন্য কোনো প্রশ্ন করে কোনো অ্যান্সার পাবেন না ভাই। আব্দুল সত্তার ভাই, আপনার বোঝার ভুল আছে। অবশ্যই রিট মামলা করার পরে, আমরা 17 সালে রিট করেছি, রিট করার পরে 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে বেতন দ্বিগুণের বেশি হয়েছে। 19 সালে রায় হয়েছে, 19 সালের রায়ের পরে 1 টাকাও বেতন বাড়ে নাই। কথা ক্লিয়ার আব্দুল সত্তার ভাই, ময়মনসিংহ নান্দাইল। আমার বড় ভাইয়ের হয়তোবা বুঝার ভুল ছিল। আর সেই দ্বিগুণের বেশি যে বেতনটা হয়েছে, তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের কাছে আমি উজ্জ্বল খান, ফরিদপুর যে বৃহত্তর ফরিদপুর জেলার সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে তার কাছে গিয়ে শুক্রবার দিন তার বাসভবন থেকে কিন্তু লাইভের মাধ্যমে তার মুখের ঘোষণা সারা বাংলার মানুষ দেখছে এবং তিনি সেটা কার্যকর করছে। অবশ্যই সত্তার ভাই, আপনিও জানেন, সবাই জানে। আর তখন আজও পর্যন্ত দেখেন আমি কোনো কার্যালয়ের ঠিকানা ব্যবহার করি না, ওই 23/2 তোপখানা রোডেই আমি ব্যবহার করতাম। আশা রাখি সত্তার ভাই সহ যারা লাইভে উপস্থিত আছেন সকলেই বিষয়টা ক্লিয়ার বুঝে নিলেন। আব্দুল ভাই কেমন আছেন? এইমাত্র আপনার ইউনিয়ন পরিষদের সামনে থেকে গাড়িতে রংপুর যাচ্ছি। মইনুল ইসলাম ভাই, মইনুল ইসলাম ভাই, ও তা আপনি তো বললে আমি অবশ্যই আমার অফিসের সামনে থাকতাম, ছিলাম ভাই। শরীর বেশি ভালো না তো, এর জন্য চলে আসছি। তো ধন্যবাদ ভাই। রাশেদ হোসেন ভাই, রাগ করবেন না, লাল মিয়ার বাড়ি কি অবস্থা? ভাই লাল মিয়ার বাড়ির অবস্থা কি আমি শিওর জানি না ভাই। ওর বাড়িতে আমি কখনো যাইনি।
এই কারণে আমি ওর বাড়ির কথা বলতে পারবো না। তবে ওর ওয়াইফের সাথে আজকে কথা হয়েছে, কোর্টে গেছিলো আইনজীবী ওখানে ওই ঢাকা হাইকোর্টে, ঢাকা জজ কোর্টে। সেখানে লাল মিয়ার বাবা এবং মা এবং তার ওয়াইফ ওখানে গিয়েছে, তার ছেলেও গিয়েছে। তখন ফোনে কথা হয়েছে ভাই। ধন্যবাদ আব্দুল সত্তার ভাই, ভালোবাসার মানুষ। আপনাকে আপনাকে এর জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে এবং ভালোবাসি এবং শ্রদ্ধা করি, কারণ আপনি কখনো সত্য কথা বলতে পিছপা হন না। কারণ যে দ্বিগুণের বেশি বেতনটা হয়েছে কিভাবে হয়েছে, কারণ আমাদের নেতৃবৃন্দরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা প্রোগ্রাম করেছিল 2016 সালে, যেখানে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেবকে দাওয়াতই করেন নাই। যেই প্রোগ্রামের কারণে তিনি অনেক রাগান্বিত ছিল, কিন্তু আমরা বারবার তার কাছে যেয়ে তার রাগ ভাঙিয়ে তার মুখ থেকে কথাটা বের করতে পেরেছিলাম। এবং তিনি এমন একজন মানুষ ছিল, তিনি যাই হোক, বর্তমান সব কিছুরই পরিবর্তন। যদি হয়তোবা আমাদের এই রায়ের পরে উনি থাকতেন, তাহলে আমাদের রায় আপিল ডিভিশনে হয়তোবা যাইতো না, অবশ্যই বাস্তবায়ন হয়ে যেত বলে মনে করি। তো যাই হোক, কষ্ট তো ধৈর্য ধরতে হবে, কষ্ট সহ্যও করতে হবে, করার কিছু নাই, কারণ আমি একজন গ্রাম পুলিশ সদস্য ভাই। নীলকণ্ঠ রায়, জি ভাই বেঁচে আছি। ইমন হোসেন, আলহামদুলিল্লাহ ভাই। উজ্জ্বল ভাই, আজ প্রাইমারি স্কুলের দপ্তরিদের মামলার রায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাদের রায় কোন জায়গায় হলো, হাইকোর্টে না সুপ্রিম কোর্টে সেটা বলেন। হাইকোর্টে রায় হলো না সুপ্রিম কোর্টে রায় হলো, কথাটা ক্লিয়ার একটু বলেন। গ্রাম পুলিশ রুবেল ভাই, প্রত্যেক জেলা নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, দয়া করে উজ্জ্বল ভাই কে সঙ্গে নিয়ে প্রতি জেলা থেকে এই মুহূর্তে 4-5 হাজার টাকা করে মামলাটি দ্রুত শেষ করার জন্য সুপ্রিম কোর্টে। আচ্ছা, আপনি আপিল ডিভিশনে সুপ্রিম কোর্টে যদি হয়ে থাকে, ধন্যবাদ, ভালো। সেখানে সংখ্যাটা কত, মামলাটার সংখ্যাটা দেখেন আগে, মামলার মেরিটটা একটু পড়বেন আগে। আমি অনুরোধ করতেছি, এখানে আমাদের হলো একটা বাহিনী, 47,000 গ্রাম পুলিশ সদস্য বা 45,000, আমরা যেটাই বলি না কেন, সকল সদস্য। আর দপ্তরি কাম কম্পিউটার যে প্রাথমিক বিদ্যালয়ের যে যাদের মামলার বিষয়টা বললেন, তাদের সংখ্যাটা কত এবং রায়ের মেরিটটা কি, একটু দয়া করে যদি আপনার জানা থাকে তাহলে লিঙ্কটা আমাকে দিবেন। আমি অবশ্যই বিষয়বস্তু আপনাদের ভেঙে বলবো। আর আমাদের গ্রাম পুলিশ সদস্যদের রায় বাস্তবায়নের জন্য রাষ্ট্রের কি কি পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারেও আপনাদের বলবো। তো যাই হোক, বোঝার অনেক বিষয় আছে। তো শুধুমাত্র আমরা রায় দেখছি, কিন্তু তাদের রায়ের ক্ষেত্রে কয়টা নিউজ হয়েছে ভাই, আমি তো নিউজও সেভাবে দেখছি না। যদি তাদের সুপ্রিম কোর্ট হয়ে যেত, অর্থাৎ বাস্তবায়নের নির্দেশনা আসতো, তাহলে তো এগুলো অনেক বেশি। 3700 লোকের। আচ্ছা, একটু লিঙ্কটা আমাকে দিবেন ভাইয়া। অর্থাৎ হলো 37,000। বিষয়টা আমাকে একটু লিঙ্কটা দেন ভাই, আসলে গল্পটা কেমন যেন আমি বিষয়টা একটু দেখি। আর তাদের রায়ের মেরিটটা কি, মানে হাইকোর্টের রায়টা কি ছিল, রায়ের বিরুদ্ধে করা হয়েছে না কিসের বিরুদ্ধে করা হয়েছে, মামলার মেরিটগুলো আগে বুঝতে হবে ভাই। যদি সেটা হয় আলহামদুলিল্লাহ। আসলে সকল মানুষই যেন ন্যায় বিচার পায়, সেটাই আমি আশা করি। শুধু গ্রাম পুলিশ না, সবাই যেন ন্যায় বিচার পায়।
তারা 34,000। আচ্ছা, একটু লিঙ্কটা দেন আমাকে, যদি কারো কাছে থাকলে একটু লিঙ্কটা দেন, নিউজ লিঙ্কটা। এবং রায়ের যে রায় হয়েছে এরকম কোনো লিঙ্ক আছে কিনা একটু দিবেন আমাকে। তাহলেই সেটার বিষয়ে, কারণ সুপ্রিম কোর্টও তাদের হয়ে গেছে, এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো কিছু হয়েছে। আমাদেরও তাদের জাতীয়করণ, আচ্ছা জাহাঙ্গীর খান তাদের জাতীয়করণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি তাদের হওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যদি এটা হয়ে থাকে এই সরকারের আমলে, তাহলে আমাদেরটাও হবে, এটা নিশ্চিত বলতে পারি। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীরটাও রায় আসবে এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত সেটার চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকারের আমলে দেবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি, যদি এটা হয়ে থাকে। আমি ভাই এরকম কোনো নিউজ এখনও পাইনি, যদি তাদেরটা হয়ে থাকে তাহলে একটু লিঙ্ক দিবেন ভাই। জাহাঙ্গীর ভাই সহ মইনুল ইসলাম ভাই একটু দয়া করে দিবেন, শুধুমাত্র আমার একটু জানা বোঝার জন্য। আমি ওইটা নিয়ে কখনো ভাবি নাই, বা ওইটা নিয়ে আমি পড়াশোনা করি নাই, বা তাদের মামলাটা আমি হাতায়ও নাই। তো আমি শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যদের আমাদের মামলাটি হাতিয়ে যতটুকু আমি বুঝেছি এবং মামলার মেয়াদ সম্বন্ধে বা যতটুকু আমি জানি সে জায়গা থেকে একটু জানার চেষ্টা করব, তাহলে ওই মামলার কিভাবে রায় হয়ে গেল, কিভাবে সেটা বাস্তবায়ন হবে, টোটাল বিষয়টা হয়তো আমি অবজারভেশন করতে পারবো, আপনাদেরকে বোঝাতে পারবো। গ্রাম পুলিশ শ্যামপুর ইউনিয়ন পরিষদ, জি ভাই অবশ্যই আইন গরিবদের শাসন করে আর ধনীরা আইনকে শাসন করে। কারণ ধনীরা অর্থ দিয়েই তো তারা আইন তৈরি করায় বা সংসদে লোক পাঠায়, এটা তো ভাই বরাবরই বোঝা যায়। আর গরিবরা তো ও পর্যন্ত যেতে পারে না, যে কারণে আইন তো বারবারই করা হয় গরিবকে শাসন করার জন্য, গরিবকে নিয়ন্ত্রিত করার জন্য। কারণ গরিব তারাই যারা অল্প শিক্ষিত। আসলে মানে প্রেক্ষাপটটা একদম সুন্দরভাবে চিন্তা করে দেখেন যে একটা মানুষ যেই দরিদ্রর কথা বলে থাকি, তারা কেন একটা গোষ্ঠী, যেমন আমরা কেন দরিদ্র, কারণ গ্রাম পুলিশ সদস্যরা আমরা দেখেন নিজে কর্ম করে এই চাকরির পাশাপাশি অনেকেই দ্বিতীয় আরেকটা কর্ম করে চলা লাগছে, তাছাড়া একটা সব পরিবার চলে না। এখন আমরা যদি শুধুমাত্র এই কর্মের প্রতি হতে হয়, তাহলে আমরা যে এই পোশাকে যে ডিউটি করি, কাজ করি, সেটা কেন অনলাইনে প্রকাশ করতে পারি না, কেন করি না? এটা কি আমরা ভাবি একবারও? আসলে এগুলো করতে পারলে হয়তো বা খুব তাড়াতাড়ি সকল সমাধান আমরা খুঁজে পাব। হ্যাঁ রুবেল ভাই, আমি জানি আপনি অসুস্থ, তারপরেও আপনি অনলাইন, কারণ অসুস্থ টাইমে অনলাইনটাই হয় বন্ধু। আমি কিছুদিন আগে কথা বলতে পারি নাই, এই সমস্যায় ফেস করেছিলাম আমিও। মানিনুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে লিঙ্কটি মেসেঞ্জারে দেওয়ার জন্য। অবশ্যই এখন তো দেখতে পারবো না, অবশ্যই লাইভ থেকে বের হয়ে আমার দেখতে হবে। তবে আপনি আমার মেসেঞ্জারে আপনার একটু ফোন নাম্বারটাও দিয়ে রাখবেন, আমি দেখে অবশ্যই আপনাকে ফোন দেব, ফোন দিয়ে কথা বলবো। এবং তাদের যে নেতৃবৃন্দরা আছে যারা রায় আনলো, কিভাবে আনলো, তাদের সাথেও আমি কথা বলবো, কথা বলে ধারণা নেব যারা সফল হয়ে গেছে তারা কিভাবে হলো, সেই আলোচনাটাও আমি তাদের সাথে করার চেষ্টা করব। এবং আপনাদের সাথে নস্য প্রহরী দপ্তরি যাদেরকে আজকে মামলাটির রায় হয়েছে এই মামলার জুনিয়র সহকারী এটি সর্বক্ষণ সহযোগিতা করেছে। পুলিশের মামলাটি আপাতত কী অবস্থায় আছে তাও উনি লাইভের
মাধ্যমে উপস্থাপন করেছে। এমনকি গ্রাম পুলিশের মামলা উনি কাজ করছেন তাও লাইভে বলেছে। লাইভটি পুনরায় শুনলে আশা করি সকল কিছুই বুঝতে পারবেন। ধন্যবাদ আব্দুল সত্তার ভাই, লাইভের লিঙ্কটা একটু দিবেন আমারে, কারণ জানার দরকার আছে, বোঝার দরকার আছে। এবং সে জায়গা থেকে আমাদের যা করণীয়, আমি বারবারই আপনাদের নেতৃবৃন্দদেরকে আদালতে ডেকেছি। এবার আমি আপনাদের কাছ থেকে আরও কিছু বুঝে আমাদের এই মামলার জন্য দ্রুত কী করা যায়। এবং আমাদের রায়টা কিন্তু 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে, অর্থাৎ আমাদের বকেয়ার একটা হিসাব আছে। এখন তাদের কতটুকু হিসাব আছে এবং যাই হোক সব কিছু একটু অবজারভেশন করে দেখব, কিন্তু আমাদের আর ভোগানো যাবে না, আমাদের একটু মুক্তি দেয়া হোক, এটাই আমরা চাইব। পুরোটা পরে দেব আমি গাড়িতে। আলহামদুলিল্লাহ মইনুল ভাই, আপনি অবশ্যই পরে দিবেন, আমি দেখব। এবং তাদের নেতৃবৃন্দরা যারা আছে এবং আমি টোটালটা, এবং যদি ভিডিও থাকে আজকের লাইভ থাকে সত্তর ভাই সহকারে আপনারা একটু দিবেন, আমি দেখব, সমস্যা নাই। কারণ জানার তো শেষ নাই ভাই, বোঝারও শেষ নাই, জানারও শেষ নাই। তারা ফান্ড করে 54 করে টাকা জমা দিয়েছিল, সেই টাকা তার খরচ করেছে, তাদের কমিটি ছিল, তার থেকেই টাকা খরচ করেছে। ধন্যবাদ জাহাঙ্গীর খান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদেরও কমিটি আছে এবং আমাদের কমিটির কাছে কত কি জাহাঙ্গীর ভাই আপনারা দিয়েছেন আপনারাও ভালো জানেন। এবং উজ্জ্বল খান পর্যন্ত কি করতে পেরেছেন আপনারা সকলেই কম বেশি জানেন। তবে আপনাদের সকলেরই প্রতি আমার অনুরোধ, জামাল আকন ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, বেঁচে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন জামাল আকন ভাই? আচ্ছা, খোকন স্যারের সাথে কন্ট্যাক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো খোকন স্যারের সাথে আমারও কথা হয়েছে এবং আমাদের মামলাতেও খোকন সাহেব থাকবেন, সেটাও কিন্তু আপনাদেরকে আমি ইতিপূর্বে জানিয়েছি। তো যাই হোক, মানে খোকন স্যারের বিষয়টা কনফার্ম করার জন্য ধন্যবাদ। জামাল ভাই, শরীরটা বেশি ভালো নেই, তারপরে আছি, বেঁচে আছি, আপনারা দোয়া করবেন। শরীরে ক্ষত হয়েছে ভাই, যে ক্ষতগুলোর জন্য আমি খুবই সমস্যাগ্রস্ত আছি, ঠিক মতন বসে থাকতে পারছি না। ধন্যবাদ আব্দুল সত্তার ভাই, সকলেই আব্দুল সত্তার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে। এবং তিনি অলরেডি লাইভে একটি কমেন্টের মাধ্যমে জানালেন, অবশ্যই কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে সহযোগিতার সকল ব্যবস্থাই আমার সত্তর ভাই করতে পারবে। সত্তর ভাই অন্য মাইন্ডের একজন মানুষ, ভালো লাগে ওনার সাথে কথা বলে, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ জামাল লাকন ভাই, বেঁচে আছি, মানে অতটা শরীরটা ভালো না ভাই, শরীরে কিছু ক্ষত সমস্যা, যে সমস্যা নিয়ে আসলে আমার চলাটা খুব কষ্ট হয়, তারপরে আছি ভাই। ধন্যবাদ। পিরোজপুর জেলা থেকে সার্বিক সহযোগিতা ইনশাল্লাহ দিব, আলহামদুলিল্লাহ ভাই, শুক্রিয়া। তো এগিয়ে আসলে, বললাম তো যে এগিয়ে আসলে হয়তো আমরা সহজে পারবো। আসলে ওই যে যেমন আমার মহি ভাই একটা কথা, মহি ইসলাম ভাই বলেছেন যে খোকন স্যারের সাথে কন্ট্যাক্ট করেছেন। তো এই কন্ট্যাক্ট শব্দের সাথে সব কিছু বোঝা যায়, কিন্তু সব কিছু লাইভে বলা যায় না ভাই। তো খোকন স্যার তিনি তো আমাকে কিছু বলেছেন, আমাদেরকে কিছু বলেছেন। তো গ্রাম পুলিশ সদস্যরা যদি একটু, আমি বারবারই কিন্তু লাইভে সবসময় বলেছি, আপনারা একটু অন্যভাবে ভাবেন, তাহলে সব হয়তো বা ঠিক হয়ে যাবে। জি জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ আপনাকে। এই যে আপনি যেমন অলরেডি একটা কথা বলে ফেললেন, অর্থাৎ এই জায়গা থেকেই আপনি চিন্তা করে দেখেন, দীর্ঘদিন যাবৎ কিন্তু জাহাঙ্গীর ভাই আপনাকে আমি চিনি, জানি। এই বাহিনীর গ্রাম পুলিশের একটি মাত্র দাবি, জাতীয়করণের যে দাবিটি
এই হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের যে দাবিটি, এটার জন্য আমি আপনাদের কাছে কতই না আকুতি করেছি, কিন্তু সেইভাবে কেউই এগিয়ে আসতে পারেন নাই। এ জায়গা থেকে আপনি চিন্তা করে দেখেন, তারপরও গ্রাম পুলিশের স্বপ্নটি আমরা বারবারই বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সপ্তাহে অন্তত 2 দিন থাকে মামলাটি, সেটা দেখা যায়। এটা এখন পর্যন্ত রাখতে পেরেছি, এটাই সর্বোচ্চ সফলতা। এটা চূড়ান্ত শুনানির পর্বটি আপনারা যতক্ষণ নিজ চেষ্টায় এগিয়ে না আসবেন ততক্ষণ সম্ভব নয় ভাই। কারণ বিভিন্ন সময়ে অনেক আইনজীবীদেরকে আমাদের এই মামলায় নিয়োগ করেছিলাম, তারা হারিয়ে গেছে, মারা গেছে অনেকে। অনেককে স্বেচ্ছায় বাদ দিতে হয়েছে আমাদের। কারণ কি তা জানেন? আপনাদের সকল কিছুই জানা আছে, কিন্তু লাইভে কিন্তু সব কিছু বলা যায় না ভাই। এই যে শ্যামপুর ইউনিয়ন পরিষদের আমার ভাইটি লিখেছে যে গ্রাম পুলিশ সদস্যদের মন মানসিকতা নিচু প্রকৃতির, যেটা ইতিপূর্বে আমি প্রমাণ পেয়েছি ভাই। আসলে আপনি তো সরাসরি বলে ফেলেন, আমি কখনো এটা বলি না। তারা ফেসবুকে এসে নিজেকে অনেক বড় কিছু ভাবার জন্য কমেন্টে বলে, ভাই এই যে পাঠাচ্ছি, এই যে দিচ্ছি, ফোন দিয়ে বলে ভাই আপনার মেসেজ চলে যাবে এই কটার সময়, আমি এখন ব্যস্ত আছি, তো ব্যস্ত সেরে যাব, যে পাঠাবো, এইরকমভাবে ফোন টোন দিয়ে কথা বলে, ভাই আমাদের খবর কি। তো সব কিছু বলার পরে লাস্টে এই কথা বলে ফোনটা কেটে দেয়। তো পরবর্তীতে আমি এমন একজন মানুষ, পরবর্তীতে সে ব্যক্তি আর কখনো ফোন দেওয়ার, যদি ফোন দেয় সে ফোন আর রিসিভও হয় না। আমি বেশ কয়েকজনকে ট্রাইও করেছি। তো যাই হোক, সবই তো উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ পাক ইচ্ছা না করলে তো হবে না ভাই। এখন আমি বা আমরা যদি এগিয়ে না আসি, কোনোদিন সম্ভব না। তাই আমি আবারও বলছি যে আপনারা সকলে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ করুন। আপনাদের কাছে আমার আকুতি ভাই। গ্রাম পুলিশ সদস্যদের যদি বলা হয় আন্দোলন, ঢাকায় এসে 5,000 10,000 খরচা করবে, কিন্তু মামলা চালানোর জন্য 500 টাকা বের হবে না। আজকে আমার একটা ভাই আমার নাম্বারে 240 টাকা পাঠাইছে। রাসেল রাসেল নামে একটা আইডি আছে, সেই ভাইটি তার সামর্থ্য অনুযায়ী সে ডাইরেক্ট আমাকে ফোন দিছে, বলে যে ভাই ভালো লাগে আপনার কার্যক্রমগুলো, বা এই যে সহযোগিতা করতে পারি নাই, পারলাম না, এটা নিজের কাছে অপরাধী মনে হইতো। তো আমি এটা পেরেছি ভাই, এটা দিলাম। তো আমার কাছে মনে হলো যে কিছুটা হলেও মনের কাছে একটু স্বস্তি লাগলো। উজ্জ্বল ভাইয়ের এই কষ্টের পাশে হয়তোবা আমার অতটা দাঁড়ানো সম্ভব না, অন্তত চার দোকানে বসলে উজ্জ্বল ভাই যে চাটা খাবে সেই 4 টাকাটাই নয় আমি দিলাম, এইভাবে কিন্তু কথাগুলো বলেছে। অনেক বিনয়ী মানুষ। তার কথাগুলো শুনে ওই 240 টাকা না, আমার কাছে 240 কোটি টাকা মনে হয়েছে। কেন তা জানেন? তার কথাগুলো ছিল খুবই বিনয়ী। মানুষের ভালোবাসা 1 টাকা দিয়েও যে ভালোবাসা পাওয়া যায়, 1 লাখ টাকা দিয়ে সেই ভালোবাসা পাওয়া যায় না। কারণ কি তা জানেন? আপনি 1 লাখ টাকা দিলেন এবং মুখের ভাষাগুলো এমন রাখলেন, বললেন যে ভাষাটা শোনার পরে অটোমেটিকই আপনার চঞ্চল হলো যে মনটা, সে মনটা মারা যাবে। আঘাতপ্রাপ্ত হইলেন, তখন কি সেই টাকাটার অতটা মনে হবে বলেন তো?
অজিত ভাই, সব জেলাকে থেকে কোথায় ডাক দেবো বলেন? আমি কাউকে আন্দোলনের জন্য ডাকি না। আমার ওই আদালতে কারো আসতে হবে না। আপনারা যদি পারেন সহযোগিতা করবেন, নাম্বার আছে, যোগাযোগ করবেন, পাঠাবেন। তো আপনাদের ঢাকায় আর ডাকবো যে আপনারা কি ট্রাকে করে টাকা নিয়ে আসবেন সহযোগিতা করার জন্য? নাজমুল কবির ভাই, হ্যাঁ 6 নম্বর আইটেমে ছিল, শুনানি হয়েছে, রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা নস্য প্রহরী, দপ্তরি কাম প্রহরী নাকি, যাই হোক, তারা এই রায়টা পেয়েছে, ভালো। তো এই রায়ের জন্য তাদের কি করতে হয়েছে, তারা কি কি করেছে একটু ভালো করে খোঁজ নেন। এই যে যে সংবাদটা আপনারা আমাকে জানালেন, এই সংবাদের সাথে তারা সফল হলো কিভাবে, এই সফলতার গল্পটা একটু জানার চেষ্টা করেন। আর প্রতিটা সদস্য এই মামলাটিতে রায় আনার জন্য তারা কি কি করেছিল, কি কি দিয়েছে, এবং আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, আপনারা, আমরা কে কতটুকু গ্রাম পুলিশ বাহিনীর মামলার জন্য করতে পেরেছি, বিবেককে প্রশ্ন করুন, নিজেরা নিজেদের জায়গা থেকে এগিয়ে আসুন, তাহলেই হয়তোবা স্বপ্ন পূরণ করা সম্ভব। আমার যেই নাম্বারটি আমার আইডিতে দেওয়া আছে, এই নাম্বারটি আমার নাম্বার, এবং এটাই বিকাশ, এটাই নগদ। আপনি এক ভাই কমেন্টে জানতে চেয়েছেন, ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, তো আমি নাম্বারটা বলে দিচ্ছি। এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, 01735115476। এটাই আমার নাম্বার ভাই। উজ্জ্বল ভাই, আমার যখন গ্রাম পুলিশ বাহিনীর চাকরি হয়নি তখন থেকে আপনার সাথে সংযুক্ত আছি। আপনাকে আমি ভালো করে জানি ও বুঝি। গ্রাম পুলিশের চাকরি করা মানে ছোট জাতে পরিণত হয়ে গেছি, এটা যারা মনে করে তাদের অনেক কিছু বোঝার বাকি আছে। একজন গ্রাম পুলিশের মূল্য কি সেটা অনেকে জানে না। ধন্যবাদ। মামুন, অবশ্যই মামুন। আর এই মামুনের চাকরি হওয়ার আগে থেকেই আমার সাথে যোগাযোগ, এবং চাকরির ওর বাবা একজন গ্রাম পুলিশ, একজন গ্রাম পুলিশের ছেলে সন্তান সে। তার চাকরির সকল আপডেট আমি জানতাম, এবং সকল মুহূর্তে আমার সাথে কথা হতো। ধন্যবাদ মামুন তোমাকে। ধন্যবাদ রুবেল ভাই। অলরেডি রুবেল ভাই বলেই দিয়েছে, তারা রায় এনেছে টাকার জোরে, তো আমরা কি পারি না? আশা রাখি আজকের লাইভটি গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে সহায়ক হবে, এবং সবাই মিলে দেখেন, আগামীকাল কেউ না কেউ যান ঢাকায়, যেয়ে আদালতের মামলাটি কার্যতালিকায় আনার জন্য একটু ভূমিকা রাখুন। আমরা দেখি মঙ্গলবারে আপডেটটা কী আসে। আপনারা দয়া করে এগিয়ে আসুন। গ্রাম পুলিশ নিঃস্বার্থ ছাড়া কিছুই বোঝে না। নেওয়ার বেলায় 16 আনা, দিতে বললে 4 আনাও বের করতে চায় না। আমার রুবেল ভাই কিন্তু একদম টোটাল বিষয়টাই মানে এই লাইভে ভেঙে বলে দিছে, আর বলার কিছু নাই। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। বিদায় নিচ্ছি লাইভ থেকে, আর লাইভ করব না।
জাহাঙ্গীর খান, ধন্যবাদ ভাই। 5400 করে টাকা নিয়েছে একজন সদস্যর কাছ থেকে, দেখেন চিন্তা করে। 5400 করে টাকা নিয়েছেন। একটি ভাই 510 টাকা পাঠাইছে আমার নাম্বারে এইমাত্র, লাস্টের 603 নাম্বার, 603 নাম্বার একটি ভাই। হ্যাঁ বিলাল ভাই, ভালো আছেন? না ভাই, শরীর ভালো না, অসুস্থ ভাই, একটু লাইভে ছিলাম তো। ও, ঠিক আছে বিলাল ভাই, তাহলে লাইভ থেকে বের হই, আমি বের হয়ে পরে কথা বলবো না, হ্যাঁ বিলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ ভাই। যাই হোক, একটা মেসেজ এসেছে, আমি মেসেজটার কথা বলে দিই। আমি ভাই 10 টাকা কেউ যদি দেয়, আমি সেটাও আপনাদের, আমার কোনো গোপন কিছু নাই ভাই, গোপন কথা বলতে কিছুই নেই। যাই হোক, একটা ভাই আমাকে 500 টাকার একটা মেসেজ এসেছে, আমি দেখেছি, ওই হারিয়ে গেল। যাই হোক, একটি মেসেজ এসেছে। তো এই যে 5400 করে টাকা দিয়েছে, টাকার জোরেই তো হয়েছে, টাকা অবশ্যই লাগবে। তো আমরা যারাই হয়তোবা বলি যে ভাই এটা হলো না, ওইটা হলো না, কেউ কিন্তু দেখেন, ভালো করে জেনে দেখেন, কেউই সেভাবে আগে আসেন নাই। তবে সকলেই দোয়া করবেন, পাশে থাকবেন, এগিয়ে আসবেন। জাহাঙ্গীর ভাই, আমার নাম্বার আমি আবারও বলতেছি, উঠান 01735115476। আলমগীর ভাই, হ্যাঁ 510 টাকা এইমাত্র আসছে, এইমাত্র 510 টাকার একটা মেসেজ আসছে ভাই। জি, দেখেন, আমার এই ভাইটি 510 টাকা পাঠিয়েছে, এবং আমি সাথে সাথে লাইভে মাধ্যমে বলে দিলাম। কারণ কি, আপনি 10টা টাকা আমার কাছে দিলে আপনার এই বিষয়ে যে কোনো মুহূর্তে আমার অস্বীকার করার মতন কোনো সুযোগ নেই, আমি অস্বীকার করব না। কিন্তু আপনি 5,000 টাকা একজন মানুষের কাছে দিছেন, সে মানুষটা আমার কাছে দেয়নি, যদি বলেন যে না উজ্জ্বল খানকেই টাকাটা দিছে, এই কথা বললে আপনি বসে থাকেন, তাহলে কি হবে ভাই? হবে না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গায় ফোন দিয়েছেন, কার কাছে একটু বলবেন? হ্যাঁ, আমি উজ্জ্বল খান বলছিলাম, লাইভে আছি। আপনি মনে হয় লাইভ থেকে এইমাত্র নাম্বার নিয়েছেন। ও, আপনি, আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি ভাইয়া? ধন্যবাদ ভাই পরিচয়টা পেয়ে, কারণ হয়তো বা এর আগে মনে হয় আপনার সাথে ফোনে কথা হয়নি, বা আজকেই প্রথম। ধন্যবাদ ভাই সাইফুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাইভে দেখতেছেন তাই তো? হ্যাঁ, আমি লাইভে আছি ভাইয়া, আমি লাইভে আছি, লাইভে থেকেই আপনার ফোন রিসিভ করে কথা বললাম। মিলন ভাই, 50 টাকা করে দিলে কত টাকা হয়?
ধন্যবাদ আপনাকে। এই 50 টাকা করে নিজের কাছে রাখুন। যে বাহিনীর ন্যাচারাল হিসাব, মানে হিসাবটাই হলো নিচা, তার কি হবে? 50 টাকা করে অনেক টাকা হয়। তো এই 50 টাকা করে এক জায়গা, আপনি আপনার জেলার টাকাটা এক জায়গা করে দেখেন তো ভাই, সম্ভব হয় কি না? 50 টাকা করে যারা উঠাবেন, উঠাইতে তাদের যে খরচাটা হবে লাস্টে দেখবেন যে তার সাথে ডবল হয়ে গেছে খরচা। কথাটা অন্যভাবে নেবেন না, কথাটা একটু হিসাবে মিলিয়ে দেখবেন। তবে সবসময় হিসাব করবেন আপনি 1000 করে, 2000 করে। যখন বড় হিসাব করবেন বড় কিছু পাবেন। আমরা হিসাব করি 50 টাকার, যে কারণে থোক বরাদ্দ থেকে আমরা পেয়ে থাকি, তার বেশি পাওয়া সম্ভব নয়। আসলে লাইভে অনেক কথাই বলা যায় না, তারপরও হয়তোবা কিছু কথা বললাম বোঝার জন্য, কেউ ভুল বুঝবেন না। আমাদের ভাবনাটা থাকতে হবে সবসময় বিশালতার দিকে। আপনার মনটা যখন ছোট হয়ে আসবে তখন আকাশের দিকে তাকাবেন ভাই। বেশ কিছুক্ষণ আকাশের দিকে তাকায় দেখলে দেখবেন আকাশের বিশালতা। আর আকাশের বিশালতা যখন দেখবেন, দেখবেন যে আপনার মনটাও বিশালতায় ভরে যাবে। ছোটোকালে আমার একজন টিচার ছিলেন, তিনি সবসময় বলতেন যে আকাশের দিকে তাকা, বেশি বেশি আকাশের দিকে তাকা এবং ধীর গতিতে আগে ভাব, আকাশের বিশালতাটা ভাব। আমি মাইন্ডে নিয়ে নেই ভাইয়া, মিলন ভাই, মাইন্ডে নিয়ে নেই। আমি বিষয়টাকে আপনাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি 50 টাকা করে হিসাবটা করাটাই হলো বোকামি, এটা হিসাব না। আর সবসময় মনে করতে হবে যে 50% টাকা আসবে, 50% আসবে না। আপনার হিসাব করেন 20,000 লোকের, আপনি হিসাব করেন 10,000 লোকের, আপনি কখনোই 47,000-এর হিসাব করে কখনোই কোনো কিছু মিলাতে পারবেন না। এই যে 5400 করে টাকা দিয়েছে, তারা প্রতিটা সদস্য 5400 করে টাকা দিয়েছে। তারা সংখ্যায় 37,000, আমরা 45,000। ডিস্টেন্সটা বেশি না। হিসাবটা এখন বুঝে নেন কত টাকা আমাদের দেওয়া উচিত, আমাদের কত টাকার হিসাব করা উচিত। তারা 5400 করে টাকা, প্রতিটা সদস্য 5,400 টাকা, কথাটা ক্লিয়ার বুঝেন। 37,000 সদস্য, তাহলে 5,000 করেই হিসেব করেন না। তো আমাদের গ্রাম পুলিশের আপনি ওই যে আমি বললাম যে হিসাবটা আপনার 4,000 করে করেন, দেখেন সংখ্যার সাথে সব কিছুর সাথে মিলে যাবে। এখন আমরা যদি 50 টাকার হিসাব করি তাহলে তো হিসাব মিলবে না ভাই, কথাটা এমন আর কি। ও, ধন্যবাদ মিলন ভাই। অর্থাৎ আপনাদের ফুলছড়ি থেকে অনেকগুলো টাকা তুলছে, কিন্তু সেই টাকাগুলোর আপনাদের গাইবান্ধার একটা সমস্যা বিষয় আমি জানি। তো যাই হোক, এগুলা হয়তো বা যার যার জেলার বিষয়গুলো আছে, আমার কাছে সব নগদর্পণ আছে, আমার খাতায় লেখা আছে সব কিছুই, যে কোথায় কি করেছে না করেছে, কারণ আপনাদের ইনফরমেশনগুলো কিন্তু আমার কাছে আছে ভাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, না সমস্যা নেই। আল্লাহ ভরসা। সকলের নাম্বার সকলের কাছে থাকা উচিত, যোগাযোগ সকলের কাছেই সকলের হওয়া উচিত। তো যাই হোক, জাহাঙ্গীর ভাই সহ সকলকে, মিলন ভাই, আমার কথায় কিন্তু কষ্ট পাবেন না, কষ্ট নেবেন না ভাই। শুধুমাত্র ভাই বন্ধু হিসেবে আমি বোঝাতে চেষ্টা করেছি এটাই যে 100 টাকা 200 টাকার হিসাবটা বাদ দিয়ে একটু অন্যভাবে হিসাব করুন। কারণ আদালতের বিষয়টি আপনারা ওই যে দীর্ঘদিন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার যে হিসাবগুলো, এই হিসেবে আপনি আপনার সফলতায় পৌঁছাতে পারবেন না। সফলতায় পৌঁছাতে হলে আপনার চিন্তা করতে হবে বিগ আকারে। যেমন আমি জমি বিক্রি করার মতন সিদ্ধান্ত নিলাম, জমি হারানোর সিদ্ধান্ত নিলাম, এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এ রাস্তা ছাড়বো না, এমন সিদ্ধান্ত নিলাম। কেন? সিদ্ধান্তটা এমন নিতে হবে। যাই হোক, সকলে ভালো থাকবেন। সন্তোষ দা,
নমস্কার বড় ভাই, এইমাত্র লাইভটিতে দেখছি। আজকে লাইভটি কি হিসেবে চলছে জানাবেন। সন্তোষ দা, আসলে অনেকক্ষণ লাইভ হয়েছে, লাইভে অনেক কথাই হয়েছে, আর আমি এখন বিদায় নিচ্ছি। কারণ যদি লাইভের বিষয়টা আলোচনা পর্যালোচনা করতে যাওয়া যায় আবারও প্রায় এতটা সময়ই লাগবে। তো আপনি পুরো লাইভটা দেখে নেবেন ভাইয়া। এখন বিদায় নিচ্ছি। হ্যাঁ মিলন ভাই, অবশ্যই অবশ্যই। সকল থানার এই অবজেকশনটাই আছে, সবার একই কথা, ভাই আপনি আসেন, কিন্তু আমি কোথাও যাই না, এটা হচ্ছিল মেন সমস্যা। আহ, মিলন ভাই আমাকে একটা ফোন দিবেন, আমার নাম্বার যদি থাকে, অবশ্যই কথা হবে। হয়তোবা যেতে পারবো না, তবে কথা বলতে পারবো আপনাদের সাথে, এতটুকুই। তারপরও যদি শরীর সুস্থ হয় কোনো এক সময় যেতেও তো পারি। অবশ্যই মিলন ভাই, আপনার দোয়া আমাকে একটা ফোন দিবেন, অনুরোধ রইল। যদি নাম্বারটা না থাকে অবশ্যই নাম্বারটা নেবেন। আলমগীর ভাই, অবশ্যই আগামীকালকে ঢাকায় যাওয়ার চিন্তা ভাবনা করেছি, যদি শরীরটা একটু সুস্থ মনে হয়। আর গাড়ি ভাড়া অন্তত যাওয়া আসা পথের খরচাটা যদি থাকে তাহলে যেতে পারবো ভাই, কারণ টাকা আমার কাছে নেই, বিধায়ী আমি ঢাকা যেতে পারবো না, বা আমি সংগঠনের কার্যক্রম করতে পারবো না মর্মেই কিন্তু আমি লাইভে ডাইরেক্ট বলেছি। আপনারা দায়িত্ব নিয়ে মামলাটা শেষ করেন, আমাকে অন্তর্গত আপনারা রেহাই দেন। কারণ 17 সাল থেকে প্রতি সপ্তাহে যাওয়া আসা ভাই, এটা একটা মানুষের দ্বারাই কতটুকু সম্ভব বা অসম্ভব, এটা আপনারা একটু নিজেরা নিজেরা চিন্তা করবেন ভাই। কিন্তু যদি আপনারা অন্য কিছু বলেন তাহলে পারবো না ভাই। সন্তোষ দা, ফোন থাকলে, আমার নাম্বার থাকলে অবশ্যই ফোন দেবেন। মিলন ভাই, ধন্যবাদ আপনাকে, আপনাদের ভালোবাসার কারণেই বেঁচে আছি। আর আপনাদের মতন ভালো মানুষরা আছেন বিধায়ী, আপনাদের দোয়া, ভালোবাসা, এবং আপনারা আসলে ভাই, এই যে যে কথাটা বলেছেন যে নেতাদের কাছে 5,000 টাকা দিলে আপনার কাছে 500 টাকা যাবে, তো আসলে কোনো নেতাই তো আমার সাথে সেইভাবে দেখা করে না, বা কোনো নেতা আমার কাছে টাকা দিয়েছে দু একজন ছাড়া, সারা বাংলাদেশে দু একজন নেতা ছাড়া মনে হয় অন্য কোনো নেতা আমার সাথে টাকা দিয়েছে এমন প্রমাণটা খুব কম। আজিজুল ইসলাম ভাই, অবশ্যই মামলাটা দ্রুত শেষ করার জন্য অবশ্যই আপনাদের এগিয়ে আসার অপেক্ষায় আমি আছি। আপনারা যদি এগিয়ে আসেন তাহলে পারবো, কারণ আমার তো ঢাকা যাওয়ার গাড়ি ভাড়াই নাই, তাহলে আমি শেষ করব কীভাবে বলেন। শেষ করতে লাগবে অর্থ, সেই অর্থ আমার কাছে নাই এখন আর। তো যাদের দ্রুত শেষ করার দরকার হয় তাদেরকেই দ্রুত এগিয়ে আসতে হবে, আমি এমনটাই আশা করছি। ধন্যবাদ সকলকে। যদি আপনারা সকলে কিছু না মনে করেন আমি বিদায় নিচ্ছি। আমি শারীরিকভাবে বারবারই বলেছি আসলে অসুস্থ, আর পারছি না এইভাবে বসে থাকতে, বা শুয়ে শুয়ে কিন্তু কথা বলতেছি, তারপরেও আমার মানে অধৈর্য মনে হচ্ছে, অনেকটা কষ্ট মনে হচ্ছে। তাহলে ভালো থাকবেন, হ্যাঁ সকলে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। না অন্য কোনো কারো কোনো কথা আছে? দেখ, কোনো কমেন্ট আসেনি, বিদায় নিলাম। মিলন ভাই, বড় ভাই, আমি একটা কথা বলতে চাই, কিন্তু আপনি সিনিয়র ভাই, তারপরও আমি একটা উপদেশ দিতে চাই। প্রতিটা থানা থেকে 2জন করে লোক সেট করে দেন। মিলন ভাই ধন্যবাদ। অবশ্যই আসলে এটা আমি করিনি কেন তা জানেন? কারণ যত লোক সেট করা যাবে ততই দুর্নীতি বাড়বে।
এই কারণে আজ পর্যন্ত কেউ কিন্তু রিট কমিটির বিরুদ্ধে সে ধরনের কোনো এলিগেশন আনতে পারে নাই। ব্যক্তি স্বার্থে এক একজন ভুল করলে সেই দায়ভার সে নেবে, কিন্তু রিট কমিটির বিরুদ্ধে এমন কোনো এলিগেশন কেউ আনতে পারেনি। আমরা মামলা পরিচালনাকারী কমিটি মামলাই পরিচালনা করছি, কোনো জেলা উপজেলায় যে কোনো কমিটিও দিচ্ছি না, কোনো ধান্দাও নিচ্ছি না। এই কারণেই গ্রাম পুলিশ বাহিনীদের মামলাটি ধীরগতিতে চললেও সঠিক রাস্তায় সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ কারো নাই, আর এখানে কেউ ব্যবসা করার সুযোগও কারো নাই। যে ভুল রাস্তায় যাবে সে রিট কমিটির থেকে বের হয়ে যেতে হবে। এটা ইতিপূর্বে অনেকবারই আপনারা প্রমাণ পেয়েছেন। জি জাহাঙ্গীর ভাই, স্কুলের ওরা 4-5 বছর ঢাকায় পড়েছিল, আর সেটা গ্রাম তাদের সদস্যরাই অর্থগুলো বহন করেছে। সমেশ রায় ভাই, দিনাজপুর জেলা থেকে টাকা দিয়েছে কি জানতে পারি? আপনার দিনাজপুর থেকে আপনার নজরুল সাহেব 5,000 টাকা দিয়েছিল, তাছাড়া কোনো টাকা পয়সা নজরুল সাহেব দেয়নি। সে লক্ষ লক্ষ টাকা ওখান থেকে হাতায় নিয়েছে। নজরুল সাহেব অর্থাৎ জেলা সভাপতি সাহেব 5,000 টাকা দিয়েছিলেন, তাও বগুড়া জেলার প্রোগ্রামে গিয়েছিলাম, ওখান থেকে আমরা আসতে পারি না, গাড়ি ভাড়া নেই। সেই গাড়ি ভাড়া বাবদ আমাদের বিশ্বনাথ বাবুর মাধ্যমে এই নজরুল সাহেব 5,000 টাকা দিয়েছিলেন গাড়ি ভাড়া। উজ্জ্বল শেখ, আমি, সুজন এবং ইয়াকুব ভাই মনে হচ্ছিল, তো আমরা 4-5 জন ছিলাম। ওই ভাড়ার টাকাটা দেওয়ার পরে আমরা আসি ওখান থেকে। এই তাছাড়া দিনাজপুর থেকে আর কোনো টাকা আমাদের কাছে পৌঁছানো নাই। হ্যাঁ ইয়াকুব ভাই, সব সময় যায় এবং তোমরা তোমাদের বাগাট পরিষদ সব সময় আছো আজিজুল, সমস্যা নাই। কিন্তু ইয়াকুব ভাই শুধু একা করবে বা তোমরা যারা আছো রিট মামলার সাথে তোমরা খালি করবা তা তো না, সকলকে এগিয়ে আসতে হবে। আমি এক কথায় কিন্তু বলেছি, সকলকে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে সম্ভব না একা কোনো কিছু করা, কারণ আমি তো এখন ঢাকায় যাওয়ার মতন কোনো পরিস্থিতিই আমার নাই। আমার কাছে কোনো অর্থ নাই ভাই, যে কারণে আমার যাওয়াটা অসম্ভব। যে বা যারাই পারুক তারা যে মামলাটা শেষ করুক, এটা আমি চাই। আলহামদুলিল্লাহ ভাই, সন্তোষ ভাই আমাদের কাছে, হ্যাঁ আপনাদের কাছ থেকে 600 করে নিয়েছে সেটা আমি জানি, দিনাজপুর সহ আরও বেশ কয়েকটা জেলা থেকে, কিন্তু একটি টাকাও রিট কমিটির কাছে পৌঁছায়নি। যাই হোক, এখন ওই পুরনো টাকার গল্প দিয়ে 600 করে টাকা দিয়ে কখনো জাতীয়করণ পাওয়া যায় না। তো আপনারা সকলেই যেটা আপনাদের বাদ হয়েছে, নষ্ট হয়েছে, সেই গল্প যদি সারা বছর আপনারা করেন তাহলে কিন্তু হবে না। এখন আপনাদের এগিয়ে আসার দরকার, সেটা যেভাবেই হোক, যেভাবেই হোক। এই যে আজিজুল, সে কিন্তু আমাদের রিটের সদস্য, আমাদের মধুখালী বাগাইটের। ওই আজিজুলের পরিষদেরই সুজন এবং উজ্জ্বল শেখের কথা বললাম, যে বগুড়া জেলায় প্রোগ্রামে থেকে আসার টাইমে 5,000 টাকা দিয়েছিলেন। 5,000 টাকা না, 4,500 না 4,000 এরকমই, 5,000ই আমি ধরেছি, মনে রেখেছি, 5,000ই মনে হয় দিয়েছিল। এই হলো দিনাজপুরের।
আহ, যাই হোক মানে 72 জন গ্রাম পুলিশ সদস্য 200 করে টাকা হলে 14,000 টাকা হয়। তো পরবর্তীতে আপনারা শুনেছেন যে 7,000 টাকা ওখানে দিয়েছে, অর্থাৎ জেলা সভাপতির কাছে থানা সভাপতি 7,000 দিয়েছে, আর 7,000 ওনার কাছে রেখেছে। আর জেলা সভাপতি যদি ঢাকায় পাঠায় তো উনি পাঠাবেন 3,000 টাকা বা 2,000 টাকা, এই তো। তো আসলে আমি এই কারণে কোনো জেলা থানায় কোনো কমিটির লোক দেয়নি। ওই যে যে ভাই বলেছে যে 2জন করে দেন, আসলে এটা দিলে কি হবে কি তা জানেন? রক্ষক যদি ভক্ষক হয়ে যায় সে কাজ আর হয় না। আমাদের গ্রাম পুলিশের ক্ষেত্রে বেশিরভাগ এমনই হয়েছে। তো যাই হোক, আমার ফোনে মনে হয় চার্জ নাই, ফোন মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ফোন নম্বরে অবশ্যই ফোন দিবেন, কথা হবে সকলের সাথে। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।